আজ 11ই জ্যৈষ্ঠ। আমাদের প্রিয় কবি, প্রাণের কবি, বিদ্রোহের কবি, গানের বুলবুল নজরুল তথা কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো এই উপলক্ষে আমি নজরুলের প্রতি আমার প্রাণের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে তাকে নিয়ে এই বাংলারই আরও এক প্রিয় কবি আমাদের, বাংলার গ্রামের, পল্লীর সাধারণ লোকজীবনের রূপকার, ভাষ্যকার, কাব্যকার জসিম উদ্দিনের একটি স্মৃতিচারণামূলক রচনা পাঠ করছি। ছোট্ট লেখা, আপনারা দয়া করে শুনবেন এবং নজরুলকে আপনাদের হৃদয়ে স্থান দেবেন, তাকে নতুন করে স্মরণ করবেন, তাকে উদযাপন করবেন। তার এই স্বল্প সক্রিয় জীবন কিন্তু যে গভীর প্রভাব তিনি রেখে গেছেন আমাদের জাতীয় জীবনে, মানুষ জীবনে, তাকে সশ্রদ্ধ চিত্তে আরেকটিবার উদযাপন করবেন, এমনই এক বিনীত প্রত্যাশা নিয়ে। তাহলে শোনা যাক জসিম উদ্দিনের লেখা নজরুলের স্মৃতিচারণমূলক নিবন্ধ নজরুলকে যেমন দেখেছি। জসিম উদ্দিন লিখছেন, তার কথায় ছিল ফুলের সৌরভ। সেই সৌরভ গান হয়ে মধুর বাক্য বিনাশ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ত। তার মুখে ছিল ফুলের মতো শুভ্র হাসি। সেই হাসি মাঝে মাঝে সাগর ফেনার মতো উদ্বেলিত হয়ে সকলের হৃদয় জয় করত। সেই জন্য নজরুলকে ঘিরিয়া ছেলে, বুড়ো, যুবক, যুবতীর সকলের ভিড়। একটা মানুষের মধ্যে এমন আকর্ষণীয় শক্তি আর কোথাও দেখিনি। তার চেয়েও রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ছিল আরো আকর্ষণীয়। সে ব্যক্তিত্ব মানুষের মনে শ্রদ্ধা আকর্ষণ করত। শত শত ভক্তজনের অন্তরের আকুতি সতত তার চরণে বর্ষিত হতো। কিন্তু নজরুলের ব্যক্তিত্ব ছিল অন্য রকমের। সেই ব্যক্তিত্ব তার গুণগ্রাহীদের মধ্যে শ্রদ্ধা আকর্ষণ করত না, ভালোবাসা আকর্ষণ করত। নজরুল তাদের বন্ধু করে, সঙ্গী করে পথ চলতে চাইতেন। রবীন্দ্রনাথের মতো তার পরিবেশের মধ্যে কোনো অন্দরমহল, বহির্মহল ছিল না। যে তার কাছে আসত সে তার বহির্মহলেও যেমন অবারিত দ্বার ছিল, অন্দরমহলেও তেমনি অবারিত দ্বার ছিল। এত গুণগ্রাহী, এত অন্তরঙ্গদের নিয়ে তিনি সবসময় তাল সামলাতে পারতেন না, কথা দিয়ে সবসময় কথা রাখতে পারতেন না। যাদের যতটা ভালোবাসা পেতেন তাদের ততটা ভালোবাসা দিতে পারতেন না। ভালোবাসার ধর্মই এই, যেখানে ভালোবেসে সাড়া না পাওয়া যায় সেখানে ভালোবাসার জনের প্রতি অন্তর ঘৃণায় ভরে ওঠে। ভক্তেরা বন্ধুর পর্যায়ে উন্নত হয়ে শেষে তারই উন্নতিতে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। তাই দেখেছি নজরুলের যেমন অগণিত গুণগ্রাহী ও বন্ধু বান্ধব ছিল, তেমনি তার অনেক শত্রুও গড়ে উঠেছিল। এই শত্রুর দল তার বিরুদ্ধে যেসব কুৎসিত কদর্য সাহিত্যের কাদা নিক্ষেপ করেছিল তার পরিমাণও কম নয়। অনেক সময় আমি ভেবে বিস্মিত হই, চারিদিক হতে এত যে কুৎসিত কদর্য গালাগালির বিষবান তার প্রতি সর্বদা নিক্ষিপ্ত হতো, এর ভেতর থেকে কেমন করে তিনি বিষের বাঁশি, সন্ধ্যা, চক্রবাক, হিন্দু হিন্দোল প্রভৃতি অপূর্ব কাব্যগ্রন্থগুলো রচনা করতে পেরেছিলেন। গল্পে শুনেছি কোনো দরবেশ নাকি চারিদিকে আগুন জ্বালিয়ে বসে তার মাঝখানে বসে নামাজ পড়তেন। নজরুলও বোধহয় তেমনি অবস্থার মধ্যে বসে তার সাহিত্য সাধনা করেছেন। সেই সাধনার ফল তার কাব্যের ফুলঝুরি হয়ে আজ আমাদের মানুষ লোককে উদ্ভাসিত করছে। নজরুল জীবনে আরেকটি ব্যাপার লক্ষ্য করেছি, তিনি যেন লোকের ভালোবাসা ও কিঞ্চিত ঘৃণা পেতেই জন্মগ্রহণ করেছেন। তাকে বাদ দিয়ে যেমন তার গুণগ্রাহীদের চলতে পারে না, তেমনি তার শত্রুদেরও চলতে পারে না। অবশ্য আজ বোধহয় কেউ তার শত্রু নেই। দুরারোগ্য ব্যাধি তাকে নিন্দুকদের হাত থেকে রক্ষা করেছে। নজরুল যখন দুহাতে গদ্য পদ্য লিখে চলেছেন,
তখন যেমন তাকে নিয়ে চারিদিকে ডামাডোল, তিনি যখন জেলে গেলেন তখনও তার দেশবাসী তাকে নিয়ে আলোচনায় মুখর। আবার আজ যে তিনি ব্যাধির সবাসনে বসে আছেন, তখনও শত শত সভায় তাকে নিয়ে কত আলোচনা, কত প্রস্তাবনা। এই লোকটিকে না ভেবে তার দেশবাসী যেন এক মুহূর্তও থাকতে পারে না। এত বড় লোকরঞ্জনের কপাল নিয়ে আমাদের দেশে কোনো সাহিত্যিকেরই আবির্ভাব হয়নি। তাই নজরুলকে ভুলতে পারিনি, ভুলতে চাইলেও তাকে ভোলা যায় না। তার বিষয়ে আমার ব্যক্তিগত যে সম্পর্ক, তা আমার ঠাকুর বাড়ির আঙিনায় পুস্তকে বিস্তৃতভাবে লিখেছি। পূর্ব কথার চর্বিতে চর্বণ না করে যেসব কথা আগে লিখতে ভুলে গিয়েছিলাম, তারই দুই একটি এখানে প্রকাশ করছি। সেবার আমি যখন কলকাতা গেলাম, নানা সভা সমিতি অভ্যর্থনার ঝামেলা এড়িয়ে একদিন কবিকে দেখতে গেলাম। সঙ্গে গেলেন এক ফলের দোকানদার, তরুণ বয়সের একটি যুবক। কি তার মনে হয়েছিল জানি নে, যতদিন আমি কলকাতা ছিলাম রোজ তিনি আমাকে কিছু ফল উপহার দিয়ে যেতেন। একজন ফটোগ্রাফারকে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। পথের দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে গেলাম। পূর্বেই সময় দেওয়া হয়েছিল। কবির দুই পুত্র অনিরুদ্ধ আর সানি, সানি মানে সব্যসাচী, তার ডাকনাম ছিল সানিয়াচ্ছেন, তারই সংক্ষিপ্ত রূপ সানি। অনেকে হয়তো জানেন যে অনিরুদ্ধেরও ডাকনাম নজরুল লিখেছিলেন লেলিন, কিন্তু তার আদর করে ডাকতেন মিনি বলে, অর্থাৎ সানি মিনি তার দুই পুত্র। তো সানি দরজায় দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা করলো। কবির সামনে এসে বসলাম। কবি চশমা দেখতে পারেন না, আগে তো জানতাম না। আমার চোখে চশমা দেখে কবি বিরক্ত হয়ে উঠলেন। কবি পুত্রের নির্দেশে চশমা জোড়া খুলে রাখতে হলো। কতকাল পর কবিকে দেখলাম। মুখে সেই আকাশ ফাটানো হাসি আজ কে কেড়ে নিয়ে গেছে। সেই মধুর স্নেহময় বাক্যবিন্যাস আজ কবির অধরে নেই। যৌবনকালে যে কবিকে দেখেছি সেই দৃশ্যই আজ মনে পড়ছে। তারপর যে কতভাবে তাকে দেখেছি, সেসব ছবি বিস্মৃতির অন্ধকারে মুছে গেছে। কবি যে এমন বুড়ো হয়ে গেছেন, এ কথা যেন মন মানতে চায় না। কবির সামনে বসে তার কবিতাগুলোর যা যা মনে আছে আবৃত্তি করলাম। কবি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। তিনি খুব চেষ্টা করছেন আমাকে চিনতে, কিন্তু চিনতে পারছেন না। কত কথাই আজ মনে পড়ল। যতবারই কবিকে দেখতে এসেছি, কবির রোগশয্যা পাশে আমাদের স্নেহময়ী ভাবি সাহেবাকে দেখেছি। আজ আর তিনি সেখানে নেই। সেই গালাতে তার মুখের ভাই ডাক আর শুনতে পাওয়া যায় না। আমার মনে হয় প্রমীলা দেবীর কথা বলছেন। কবির সঙ্গে আমাকে বসে কয়েকটি ফটো তোলা হলো। বিদায়ের সময় কবির বড় ছেলে বলল, শুনেছি আপনাদের ওখানে কেউ কেউ বাবার বইগুলো ছাপিয়ে বিক্রি করছে, একটি পয়সাও দেয় না। আপনি কি এখনো বিহিত করতে পারেন না? আমি বললাম, আমার বইয়ে এ বিষয়ে আমি লিখেছি। তুমি আমাদের শিক্ষামন্ত্রীকে আর লেখক সংঘের সম্পাদককে বিষয়ে পত্র লেখো, নিশ্চয়ই তারা তোমাকে সাহায্য করবেন। কবির গৃহ হতে বিদায় নিয়ে আসতে আসতে মনে হলো কত কালের কত ঘটনা কাহিনী জানি যেন কিছুতেই ছিন্ন হতে চায় না। আরও একটি লেখা নজরুলকে নিয়ে রয়েছে, আমি সেখান থেকেও লেখকের হাতে একটু সময় আছে, একটু পড়ে শোনাই। এটিকে দীর্ঘ ফলে পুরো লেখাটা পড়া যাবে না। লেখাটির নাম নজরুল পরিশিষ্ট, অর্থাৎ পরে তিনি কিছু কথা মনে হয়তো তিনি লিখেছেন। কবি নজরুল ইসলামের বিষয়ে স্মৃতিকথা লিখিয়েছিলাম 14-15 বৎসর আগে। সেই লেখার মধ্যে যথাসম্ভব নিজেকে আড়াল করিয়া রাখিয়া কবির কথাই লিখিয়াছি। রোগগ্রস্ত কবির জন্য আমি কি করিয়াছি তাহা অতি সন্তর্পণে জবনিকার অন্তরালে রাখিয়াছিলাম। কিন্তু কোনো নজরুল ভক্তের উত্তপ্ততায় নিজের কথাও আজ কিছু বলিতে হইল। ফজলুল হক সাহেব যখন যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হইলেন, আমি তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা বিভাগের অন্যতম সহকারী। এই সময়ে আমরা ছাত্রবন্ধুরা বারবার হক সাহেব অনুরোধ করিয়েছি, আপনি নজরুল ইসলাম সাহেবের জন্য একটি সাহিত্যিক ভাতার ব্যবস্থা করেন। সেবার হক সাহেব মন্ত্রিসভার বিশেষ কোনো অধিবেশনে দার্জিলিং যাইবেন। নান্না মানে ভূতপূর্ব মন্ত্রী আজিজুল হক, মরহুম আব্দুল ওয়াসেক, শামসুর রহমান, অধুনা যশোরের প্রসিদ্ধ উকিল ওয়াহিদুজ্জামান, আমি এবং অন্যান্য ছাত্র বন্ধুরা মিলিয়া হক সাহেবকে বিদায় দিতে শিয়ালদা আসিয়াছি। গাড়ি যখন ছাড়িল তখন আমরা সমবেত কণ্ঠে ধ্বনি তুলিলাম, নজরুলের জন্য সাহিত্যিক ভাতা চাই। আমাদের ধ্বনিতে সেদিন শিয়ালদা স্টেশন প্রকম্পিত হইয়াছিল। ফজলুল সাহেব নিজেও নজরুলের প্রতি অনুরাগী ছিলেন, কিন্তু এসব সত্ত্বেও হক সাহেব
নজরুলের জন্য কোনো সাহিত্যিক ভাতার বন্দোবস্ত করতে পারেন না। সেকালের প্রধানমন্ত্রীরা যে ব্যুরোক্রেসির হাতে কতটা অসহায় ছিলেন, নজরুলকে সাহিত্যিক ভাতা না দিতে পারা উহার একটি বড় প্রমাণ। কিছু ভালো থাকিতে একবার আমি কবিকে দেখিতে যাই। কবি তখন আমাকে চিনিতে পারিতেন। তিনি আমাকে দেখিয়া জিজ্ঞেস করিলেন, তুমি কেমন আছো? তোমার পিতা কেমন আছেন? আমি যথাযথ উত্তর দিলাম। কবি আবার জিজ্ঞাসা করিলেন, তোমার বউ কেমন আছে? তোমার ছেলেরা কেমন আছে? সে কথার উত্তর দিতে কবি আবার জিজ্ঞাসা করিলেন, তোমার ছেলেরা কেমন আছে? তোমার বউ কেমন আছে? কবির সামনে বসিয়া তাঁর কবিতার কিছুটা আবৃত্তি করিলাম। শুনিয়া তিনি বড়ই খুশি হইলেন। আমি একখণ্ড কাগজ সামনে ধরিয়া বলিলাম, কবি ভাই, আমাকে একটি কবিতা লিখিয়া দেন তো। আমার ইচ্ছা ছিল এইভাবে কবিকে পূর্ব স্বভাবে ফিরাইয়া আনা। কবি আমার কাগজের উপর লিখিলেন, আমি 10,000 বৎসর বাঁচিব, আমার ছেলেরা 5,000 বৎসর বাঁচিবে, জসিম তুমি 10,000 বৎসর বাঁচিবে, ইত্যাদি। সেই কাগজখানা মুড়িয়ে আমি পকেটে লইতেছি, এমন সময় তখনকার দিনের কবির একজন স্বনির্বাচিত অভিভাবক শান্তিনিকেতনী ঢঙে হাত নাড়িয়ে আমাকে বলিলেন, আপনি এই কাগজটুকু লইবেন না, ওটা আমাকে দিন। খালাম্মা এবং ভাবি তখন কবির পার্শ্বে বসা, অর্থাৎ খালাম্মা অর্থাৎ মানে নজরুলের শাশুড়ি প্রমীলা দেবীর মা। আমি বলিলাম, আপনি আমাকে এই লেখা লইবার বারণ করবার কে? খালাম্মা আর ভাবিও আমাকে সমর্থন করিলেন। সেই লেখাটি এখনও আমার কাছে আছে। ইহাই হয়তো কবির শেষ লেখা। তখনকার দিনে এই স্বনির্বাচিত অভিভাবকটির অকারণ উৎপাতে কবির বহু বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী কবির সঙ্গে দেখা করিতে যাইতে বিব্রত হইয়াছে। ইহার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ লই আমি ঢাকা চলিয়া আসি। সেটা বোধহয় 1937 সন। আমার ছোট ভাই নুরুদ্দিন কলকাতায় কারমাইকেল হোস্টেলে থাকিয়া এমএ পড়িত। আমি কলিকাতা গেলেই তাহার অতিথি হইতাম। সেবার কারমাইকেল হোস্টেলে গেলে ছাত্রেরা আমাকে অভ্যর্থনা দেওয়ার আয়োজন করে। সেই সভায় আমাকে প্রচুরভাবে মাল্যভূষিত করা হয়। অভিনন্দনের উত্তর দিতে উঠিয়া আমি ছাত্রদিগকে বলিলাম, যে সময় আমাদের মহান কবি নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হইয়া শহরের প্রতিবন্ধময় একটি অন্ধকার বাড়িতে নানা অর্থ কষ্টের সঙ্গে সংগ্রাম করিতেছেন, সেই সময় আমার মতো এক কবিকে এরূপ মাল্যভূষণ দেওয়ার কোনো অর্থ হয় না। যে কবিকে নিরাময় করিয়া তুলিতে পারিলে বিশ্ব সাহিত্য জগতে বাঙালি মুসলমানের জন্য একটি শ্রেষ্ঠ আসন অধিকৃত হইতে পারিত, আজ সেই কবি রোগের সরসজ্জায় শয়ন করিয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছেন। বাঙালি মুসলমানকে আজ সবই মৃত। এই মৃত সমাজের হাতের মালা আমার কণ্ঠে স্থান পাইতে পারে না। এই বলি আমি আমার গলার মালাগুলি ছিঁড়িয়া ফেলিলাম। সেই সবাই ছাত্রদের মধ্যে এমনই উদ্দীপনা জাগিয়াছিল যে তখনই তাহারা নজরুল সাহায্য ভাণ্ডার নামে একটি কমিটি গঠন করিয়া ফেলিল। তখনকার শিক্ষামন্ত্রী মৌলভী তমিজুদ্দিন সাহেব হলেন এই কমিটির সভাপতি, আর বেকার হোস্টেলের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট বন্ধু বর সাইদুর রহমান হলেন তার সম্পাদক। 1944 সনে আমি নতুন চাকরি পাইয়া কলিকাতায় চলিয়া আসিলাম। তখন আমি এই সমিতির কোঅপটেড মেম্বার হইলাম। স্বনির্বাচিত নজরুলের অভিভাবকটি একদিন কোনো সভায় অভদ্র আচরণ করিয়াছেন, কিন্তু নজরুলের তখন তাহার মানসিক বিকৃতি ঘটিয়াছে মনে করিয়া উপস্থিত সভ্যবৃন্দ তাহাকে সভাস্থল হইতে বিতাড়িত করেন নাই। তখন বোধহয় স্যার নাজিমুদ্দিন মন্ত্রিসভার আমল। কলিকাতা আসিয়া আমি একদল ছাত্রতার সঙ্গে প্রত্যেক মন্ত্রীর বাসভবনে গমন করিয়া নজরুলের জন্য সাহিত্যিক ভাতার ব্যবস্থা করিতে অনুরোধ করি। আফসোসের বিষয়, একজন মন্ত্রী আমাদেরকে বলিলেন, আমি শুনেছি নজরুল এখন আর লিখতে পারে না, তবে তাকে অর্থ সাহায্য করে আর লাভ কি? আমি তখন গভর্নমেন্টের অধীনে চাকরি করি। আমার হাত পা বাঁধা। মন্ত্রী সাহেবের কথার উপযুক্ত উত্তর না দিতে পারিয়া বহু বিনিদ্র রজনী যাপন করিতে হইল। অথচ এরাই দেশের কালচার ও কৃষ্টির অভিভাবক হইয়া স্বপদে অধিষ্ঠিত হয়। আমার সীমিত শক্তি লইয়া কবির জন্য যাহা করার সম্ভব তাহা করিয়াছি। একবার রেডিওর বোখারি সাহেবকে লইয়া গেলাম কবির অবস্থা দেখিতে। আমার ধারণা ছিল বোখারি সাহেব তাহার ভ্রাতার সাহায্যে কবির জন্য কিছু করিতে পারিবেন। আরেকবার পাবলিসিটি ডিরেক্টর মিস্টার ভাটিয়াকে নজরুলের বাসায় লইয়া গিয়াছিলাম। আমার উদ্দেশ্য ছিল মিস্টার ভাটিয়া গভর্নমেন্টের কাছে নজরুলের জন্য কোনো সাহিত্যিক ভাতা প্রস্তাব করিবেন। কবির সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে চিরকালই আমার গভীর আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে। 1952 সনে আমি তার উপর যে বিস্তৃত স্মৃতিকথা লিখি তা মাসিক গতিমুক্তি পত্রিকা এবং আমার লিখিত পুস্তক যাঁদের দেখেছি ও ঠাকুরবাড়ির আঙিনায় যথারীতি প্রকাশিত হইয়াছে, তাহাতে পাঠক সহজেই বুঝিতে পারিবেন কবি এবং তার পরিবারের প্রতি আমার কি গভীর সহানুভূতি রহিয়াছে। আমি কলিকাতায় থাকাকালে দেখিয়াছি
কোনো সময় নামমাত্র কিছু টাকা দিয়া কবির বইগুলি প্রকাশ করিয়া গ্রন্থ ব্যবসায়ীরা বছরের পর বছর তাহার লভ্যাংশ উপভোগ করিতেছে। কবির পরিবারকে একটি পয়সাও দেয় নাই। তাহারা কবির লেখা নতুন লেখা বইগুলো কবি পত্নীকে নানা গাল গল্পে ভুলাইয়া নামমাত্র অর্থ দিয়ে প্রকাশ করিতেছে। এই ধরনের প্রকাশকদের হাত হইতে কবি উদ্ধার করিতে আমি একবার তৎকালীন প্রসিদ্ধ গ্রন্থ প্রকাশক সিগনেট প্রেসের সঙ্গে আলাপ করি। সিগনেট প্রেসের দিলীপ গুপ্ত মহাশয়কে সঙ্গে করিয়া আমি একদিন কবি পত্নীর সঙ্গে পরিচিত করাইয়া দিই, কিন্তু শেষ পর্যন্ত এই পরিচিতি ফলপ্রসূ হয় নাই। নানা লোকের দ্বারা প্রতারিত হইয়া কবি পত্নী সকলকেই সন্দেহের চোখে দেখিতেন। সিগনেট প্রেস কম রয়্যালটি দেয়, কিন্তু অন্যান্য প্রকাশকদের চাইতে বহু সংখ্যক বই তারা নির্দিষ্ট সময় বিক্রি করিতে পারিবে। কিন্তু কবি পত্নীকে তার অন্যান্য প্রকাশকদের অন্যরকম বোঝানোর ফলে সিগনেট প্রেস কবির বইগুলি প্রকাশ করিতে পারে না। দেশ বিভাগের পর কবির বড় ছিল আমার বাসায় এসে উঠিল। আমরা তাহাকে নিজের পুত্রের মতোই আদর করি। তাহার সঙ্গে কবির স্বহস্তে লেখা মরু ভাস্কর বইখানি ছিল। আমি পুস্তকখানার যেন প্রকাশকদের সঙ্গে কথাবার্তা বলিতেছি, এমন সময় কবির অপর এক ভক্ত মাত্র 15% রয়্যালটির বিনিময়ে কোনো প্রকাশকের সঙ্গে কবি পুত্রকে চুক্তিবদ্ধ করান। বিনিময়ে এই ভক্তটি কবির স্বহস্তে লেখা পাণ্ডুলিপিটি দখল করেন। এই খবর জানিতে পারি আমি তো আকাশ হইতে পড়িলাম। কবিপুত্রকে বলিলাম, করিয়াছ কি? যেখানে আমি প্রকাশকদের কাছে 25% রয়্যালটি পাই, সেখানে তুমি মাত্র 15% রয়্যালটিতে প্রকাশনের সঙ্গে চুক্তিবদ্ধ হইলে। কিন্তু যে দুগ্ধ মাটিতে পড়িয়া গিয়েছে তার জন্য অনুতাপ করিলে কি হইবে? এই পুস্তকখানা ছাপা হইলে বিস্মিত হইয়া দেখিলাম পুস্তকের কলেবরে প্রকাশক লিখিয়াছে, প্রকাশক কর্তৃক সর্বসত্য সংরক্ষিত। এই বইয়ের দ্বিতীয় সংস্করণে ছাপা হইয়াছে, তাহাতে অনুরূপ সর্বসত্য প্রকাশক কর্তৃক সংরক্ষিত কথাটি লিপিবদ্ধ আছে। আমার যতদূর বিশ্বাস, এই পুস্তক ছাপা হওয়ার আগে প্রকাশক যে 300-400 টাকা বইপত্রিকা দিয়েছিলেন, তাহার প্রায় কোনো অর্থ কবির পরিবারকে তিনি দেন নাই। অধুনা ঢাকা হইতে কয়েকজন প্রকাশক কবির বইগুলি অবলীলাক্রমে ছাপাইয়া চলিয়াছেন। খুব সম্ভব তাহারা কেহই কবির পরিবারকে যেন কোনো অর্থই প্রদান করেননি। এইভাবেই আমরা কবির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। আমাদের গভর্নমেন্টের কি এ বিষয়ে কিছুই করিবার নাই? কলিকাতা গেলে একবার কবিকে দেখিয়ে আসি, কবির সামনে বসে তাঁর কবিতাগুলো আবৃত্তি করি। সেবার আমি অসুস্থ হয়ে কলিকাতা হাসপাতাল হইতে ছুটিলে একদিন কবিকে দেখিতে গেলাম। ভাবি কিছুতেই আমাকে দুপুরের আহার না করিয়া আসিতে দিলেন না। কবির শাশুড়ি সেই যে উধাও হইয়া চলিয়া গিয়েছেন, আর ফিরে আসেন নাই। 1940 দাঙ্গার সময় কবির শাশুড়ি বেরিয়ে গেছেন বাড়ি থেকে, তাকে খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় দাঙ্গাতেই তিনি নিহত হয়েছেন। কবির শয্যা পার্শ্বে বসিয়া কত কথাই না মনে পড়িতে লাগিল। বিহ্বল কবি একবার সিনেমার অভিনেত্রী কাননবালার বাড়ি যাইয়া সেই যে রহিলেন, আর ফিরে আসেন না। প্রায় 15-16 দিন কাটিয়া গেল। একদিন খালাম্মা হিজ মাস্টার ভয়েসের দারোয়ান দশরথের নিকট হইতে কাননবালার ঠিকানা সংগ্রহ করিলেন। তারপরে একটি ট্যাক্সিতে নিজের মেয়েকে সঙ্গে লিয়ে রণরঙ্গিনীর বেশি কাননবালার বাড়ি গিয়ে উপস্থিত হইলেন। কবি বোধহয় তখন কাননবালাকে গান শিখাইতেছিলেন। খালাম্মা বলিতে লাগলেন, পাজি কোথাকার, তোমার জন্য আমার জাতি ছেড়েছি, ধর্ম ছেড়েছি, আমার মেয়ে কলঙ্কের ডালা মাথায় করে একদিন তোমার ঘর করতে এসেছিল, আর তাকে ভুলে আজ তুমি একজন সিনেমার অভিনেত্রীর ঘরে বসে আছো। শিগগির গাড়িতে যেয়ে ওঠো। অনুগত বিড়ালটির মতো কবি যাইয়া গাড়িতে বসিলেন। সেই কবি সেই যে কাননবালার গৃহ হইতে বাহির হয়ে আসিলেন, আর সেখানে কখনো ফিরিয়া যান নাই। খালাম্মার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা আর কোথাও দেখি নাই। এত বড় যে বিদ্রোহী কবি, তাকে খালাম্মা যেন হাতের পুতুলটি করিয়া দেখিয়েছিলেন। এই পুতুল মাঝে মাঝে সকল মমতার বাঁধন কাটিয়া গিয়াছেন, খালাম্মা তাহাতে আবার ধরিয়া আনিয়াছেন। কিন্তু খালাম্মা যে চিরজনমের মতো অভিমান করিয়া চলিয়া গেলেন, আর কেহই তাহাকে ফিরাইয়া আনিতে পারিল না। কবি যদি সুস্থ হইয়া উঠিতেন, তবে হয়তো তিনি খালাম্মাকে আবার ফিরাইয়া আনতে পারিতেন। কবির সামনে বসিয়া আমি এরূপ ভাবিতেছি। ইতিমধ্যে রান্না শেষ হইয়াছে। অর্ধাঙ্গ হইয়া ভাবি এখন উঠিতে পারেন না। তাহার বিছানার পাশে আমার খাওয়ার জায়গা হলো। চৌকির উপর হইতে নিচে ঝুঁকিয়া ভাবি আমার পাতে খাদ্য সামগ্রী তুলিয়া দিতে দিদি কতই স্নেহে বলিতেছিলেন, এটা খাও ভাই, এটা খাও ভাই। সেই স্নেহের ডাক আর কোনোদিন শুনিব না। দেশে ফিরিয়া আসিলাম, সেবার শুনিলাম আমার এত মমতার ভাবি চিরজনমের মতো চলিয়া গিয়াছে। ছোট ছেলের নাকি ইচ্ছে ছিল তাকে মাকে হিন্দু প্রথমত চিতায় তুলিয়া পড়ানো হোক, কিন্তু বড় ছেলে বলিল মৃত্যুর আগে মা বলে গেছেন আমাকে যেন কবির বাসস্থানে লইয়া গিয়ে কবর দেওয়া হয়। কবির অনুরাগী শত শত বন্ধু ইহাই সমর্থন করিলেন। সেই অনুসারে ভাবিকে কবির জন্মস্থান চুরুলিয়া লইয়া গিয়ে কবরস্থ করা হয়। সেখানে তো ভাবির কেহই নাই, তাঁর জন্য কবরে বসে কে এক ফোঁটা অশ্রু বিসর্জন করিবে? নজরুলের ভ্রাতৃবোধরে কেহই তো ভাবিকে আমাদের মতো চক্ষে দেখিবেন না।
যে চলিয়ে গেছে তার দেহ যে কোনো কাল যে কোনো জায়গাতেই থাকুক, তাতে কি এসে যায়? একদিন কোনো অনাগতকালে হয়তো কবির মৃতদেহটি ভাবি কবরের পাশে চিরকালের মতো শায়িত হইবে। পাশাপাশি কবর হইলেই মানুষ একত্রিত হইতে পারে না। তবু এই ক্ষীণ আশাকে বক্ষে লইয়া হিন্দু সমাজের এই মেয়েটি হয়তো অনভ্যস্ত মুসলমানি প্রথায় নিজেকে কবরস্থ করিবার জন্য অনুরোধ করিয়া গিয়াছিল। ভাবি যে কবিকে কত ভালোবাসিতেন, ইহা তাহার একটি জ্বলন্ত প্রমাণ। সেবার নজরুলের জন্মতিথিতে নিমন্ত্রিত হইয়া কলিকাতা গেলাম। মিস্টার আলভি তখন কলিকাতা পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার। নজরুলের জন্মদিনে তার সঙ্গে একতোড়া ফুলের মালা লইয়া কবিকে দেখিতে গেলাম। ফুলের মালা পরিয়া কবি যেন বেশ খুশি হইলেন। অল্পক্ষণেই বুঝিতে পারিলাম কবির বড় ছেলের বউ কবিকে আন্তরিকভাবেই সেবা যত্ন করিতেছেন। কবির শয্যাপার্শ্বে আজ আমার সেই সদা হাস্যময়ী মমতাময়ী ভাবিকে আর দেখিতে পাইলাম না। মনে হইল অন্তরিক্ষ হইতেই যাঁরা আজ কবিকে সেবা যত্ন করিতেছেন তাহাদের প্রতি তিনি আশীর্বাদ বর্ষণ করিতেছেন। যৌবনকাল হইতেই কবিকে দেখিতেছি। ধীরে ধীরে সেই যেন কবি সেই শ্যামল স্বাস্থ্য করা দেহে বার্ধক্য আসিয়া আশ্রয় গ্রহণ করিতেছে। সেই বড় বড় ডাগর চোখ দুটি আজও কবি মেলিয়া ধরেন, কিন্তু সেই চোখ দুটি দিয়া দেখিয়া তিনি আর আমাদেরকে চিনিতে পারেন না। লেখাটা এতই আবেগ আপ্লুত করে দিয়েছে আমাকে যে আমি পুরোটাই পড়ে ফেললাম। আশা করি আপনারাও শুনে নজরুলের প্রতি আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা পুনরায় জাগরুক হবে ও আপনারা তাকে সবসময় আপনাদের শ্রদ্ধা এবং স্মরণে রাখবেন, এই প্রত্যাশা জানিয়ে নজরুলের জন্মদিন উপলক্ষে আমার এই শ্রদ্ধার গোটুকু অর্পণ করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর